প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নাইট অ্যাঙ্গেল এই কবিতাটার খুব সুন্দর একটা কবিতা, এই কবিতাটার বঙ্গানুবাদ আরম্ভ করেছি। প্রত্যেকটা লাইন ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে এর মানে বোঝার চেষ্টা করছি এবং খুব ডিটেইললি গিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। খুব সুন্দর একটা কবিতা। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ পার্ট 1 এর মধ্যে আমরা ফার্স্ট স্ট্যান্জাটা এবং পরেরটাতে সেকেন্ড স্ট্যান্জাটা করেছি। আজকে আমরা একটু এগিয়ে যাই, দেখি থার্ড স্ট্যান্জা এবং সঙ্গে কয়েকটা স্ট্যান্জা করা যায় কিনা। তো চলুন তাহলে আরম্ভ করি। কিন্তু এই থার্ড স্ট্যান্জা আলোচনা করতে গেলে একটু আমাদের সেকেন্ড স্ট্যান্জা থেকেই এগিয়ে যেতে হবে। যে সেকেন্ড স্ট্যান্জার মধ্যে আমরা কিন্তু দেখেছি যে কবি ড্রট অফ ভিন্টেজ খুঁজছেন, কবি ফ্লোরা টেস্ট করতে চাচ্ছেন, কবি প্রভেনকাল সং ড্যান্স এগুলো চাচ্ছেন এবং হিপোক্রিনের একটু ওয়াটার বা ওয়ার্ম সাউথ থেকে বিকার ফুল অফ ওয়াইন এগুলো চাচ্ছেন। এগুলো আমরা দেখেছি কিন্তু, এবং ওখানে একটা জায়গায় বলেছেন দ্যাট আই মাই ড্রিঙ্ক, যেগুলো আমি ড্রিঙ্ক করতে পারি। এবং কি কারণে ড্রিঙ্ক করব? লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, এবং এই ওয়ার্ল্ডটাকে আনসিন করতে চাই। কোন ওয়ার্ল্ড? কবির কাছে কোন ওয়ার্ল্ড কবি আনসিন করতে যাচ্ছেন? কবি কিন্তু যে জগতে আছেন সেই জগৎটাকে আনসিন করতে যাচ্ছেন। কেন আনসিন করতে যাচ্ছেন সেটা আমরা কিন্তু একটু পরে পাবো আরো ডিটেলসে। কিন্তু এখন উনি চাচ্ছেন যে ইচ্ছেটা এরকম টাইপের যে না, আমি আর এই ওয়ার্ল্ডে থাকবো না। এবার না থাকার জন্য কি করবেন? না থাকার জন্য তো ওনাকে অন্য কোথাও যেতে হবে। যাওয়ার জন্য যে ওনার হেল্পটা লাগবে সেই হেল্পটা কিন্তু আমরা এই জায়গাগুলোতে পেলাম। আচ্ছা, এবার কোথায় যাবেন সেই যে আমাদের একটা প্রশ্ন থেকেই যায় যে কোথায় যাচ্ছেন। নাইটিঙ্গেলের গান তো শুনলেন, শুনে এবার কোথায় যাবেন বলছে কিন্তু, অ্যান্ড উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম, আমি তোমার সঙ্গে, তুমি যেখানে ফরেস্টে থাকো সেই ডিম ফরেস্ট, যেখানে আলো আধারি একটা জায়গা, সেই জায়গাতে তোমার সঙ্গে আমি ফেড অ্যাওয়ে হতে চাই, তোমার সঙ্গে আমি মিশে যেতে চাই। তো সেটাই আমরা দেখেছি এই সেকেন্ড স্ট্যান্ডাতে। এবার এগিয়ে আসি থার্ড স্ট্যান্ডাটাতে। খুব সুন্দর কবিতা, আগে কন্টিনিউশন না থাকলে একটু অসুবিধাই হয়। আচ্ছা চলুন তাহলে, ফেড ফার অ্যাওয়ে আবার বললো কিন্তু, আগের স্ট্যান্ডার সঙ্গে কন্টিনিউশন রেখে বললো ফেড ফার অ্যাওয়ে, আমি একটু ফেড হয়ে যেতে চাই, আমি বিবর্ণ হয়ে যেতে চাই, আমি তোমার সঙ্গে মিলিয়ে যেতে চাই। আবার পড়ে দেখুন ফেডের মাত্রাটা আবার কিন্তু দেখুন ডিজলভ, আমি মিলিয়ে যেতে চাই, আরো একটু মাত্রার দিক থেকে বেশি হয়ে গেল। কি ডিজলভ মানে দ্রবীভূত হয়ে যায়, মিলিয়ে যাওয়ার থেকে আরেক স্টেপ বেশি। আচ্ছা, অ্যান্ড কোয়াইট ফরগেট, এবং কমপ্লিটলি ভুলে যেতে চাই। অর্থাৎ আমি একদম তোমার জগতে যখন যাব তখন এই জগৎটা যেন আমার কাছে আস্তে আস্তে মিলিয়ে যায়, এবং মিলিয়ে যেতে যেতে যেন একদম মিলিয়ে যায়। তাহলে আমরা কিন্তু এটা একটা অ্যান্টি ক্লাইম্যাক্স পাচ্ছি, খুব সুন্দর একটা লাইন পাচ্ছি। আচ্ছা, হোয়াট দাও এবং দ্য লিভস হ্যাস্ট নেভার নোন, তুমি তোমার লিভস এর মধ্যে থাকো। আমরা জানি যে নাইট অ্যাঙ্গেল যে জায়গাটা থাকে সেই জায়গাটা একটু আলো আধারি, সেই জায়গাটা একটু ঝোপঝাড়ের মতো, সেই জায়গাটা একটু অন্ধকারাচ্ছন্ন, এইরকম জায়গায় কিন্তু নাইট অ্যাঙ্গেলটা থাকা পছন্দ করে। আচ্ছা, তো যেটাকে আমরা অলরেডি বলতে পারি যে অ্যামং দ্য লিভস, সে লিভস এর মধ্যে থাকে, এবং সেই লিভস এর মধ্যে থেকে এই জগৎটা সম্পর্কে দাও হ্যাজ নেভার নোন, তুমি কোনোদিনও জানো না আমাদের জগৎটা সম্পর্কে। তুমি কোনোদিনও জানো না যে আমাদের এই জগতের মধ্যে কি দুঃখ আছে, কি দুর্দশা আছে, কি কিছু আছে, এগুলো তুমি সম্পর্কে কোনো কিছুই জানো না। তোমার নাইটে তোমার গানটা শুনে আমার কমসে কম তাই মনে হয় যে তুমি এগুলো সম্পর্কে জানো না। এবার কি জানো না, আবার সেই জায়গাটা কিন্তু আমাদের খুব সুন্দর করে বলে দিছে। দেখুন, দ্য ওয়ারিনেস, তুমি এখানকার ক্লান্তিটা জানো না, ওয়ারিনেসটা জানো না, তুমি এখানকার দ্য ফিভার জানো না, অ্যান্ড দ্য ফ্রেট জানো না, আমাদের মধ্যে যে অস্থিরতাটা আছে সেটা তুমি জানো না। তাহলে খুব সুন্দর করে কিন্তু বলে দিল। এই লাইনটা কিন্তু একটা এমন একটা লাইন, দেখুন খুব সুন্দর একটা এটার্নাল লাইন, যে আমাদের এই জগৎটা ভরা ওয়ারিনেস দিয়ে, ক্লান্তি দিয়ে, আমাদের এই জগৎটা ভরা সমস্ত রকম হচ্ছে জরা দিয়ে, বা আমাদের যেটাকে আমরা বলতে পারি যে আমাদের সমস্ত রকম ডিজিজ দিয়ে ভরা। এবং যেটা আর একটা জিনিস সেটা হচ্ছে ফ্রেট, যেটাকে আমরা বলতে পারি আমরা আমাদের ছটফটানি, আমরা সবসময় ছটফট করে থাকি, একটা অস্থির অবস্থার মধ্যে থাকি। এই অস্থিরতা দিয়েই কিন্তু গোটা জগৎটা ভরা, বা ওয়ারিনেস, ফিভার অ্যান্ড ফ্রেটস, এটা দিয়েই কিন্তু ভরা। খুব সুন্দর করে কিন্তু লাইনটা বলে দিছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের নাইট অ্যাঙ্গেলটা জানে না। না জানার জন্য কবি ভাবছে যেহেতু ও জানে না, তাহলে ওর জগৎটা সেরকম, তাহলে আমি ওর কাছে যদি যাই তাহলে আমারও সম্ভবত এইগুলো জিনিস থেকে আমিও একদম গোটাটা ডিটাচ থাকবো, আমিও জানবো না। ওর জগতে গিয়ে আমি ওর মতো হ্যাপি হয়ে থাকবো। আচ্ছা, আবার বলছে, আবার এই ওয়ার্ডটা সম্পর্কে দেখুন, এখানে কিন্তু ব্যক্তিগত কিছু তথ্য আছে। আমরা আগেই বলছি যে একটা ওয়ার্ডের মধ্যে পার্সোনাল ইমপার্সোনাল দুটোই থাকে, কিন্তু পার্সোনাল এলিমেন্ট গুলো কোথায় যেন গিয়ে একটা ইউনিভার্সাল এলিমেন্টে পরিণত হয়ে যায়।
আচ্ছা, এখানে সেটাই আছে দেখুন, হিয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন। খুব সুন্দর একটা লাইন দেখুন। এখানে আমরা সবাই মিলে বসি, আমি আমার বন্ধুর সঙ্গে বসি, বন্ধুর সঙ্গে বসে গল্প করি, কিন্তু অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন, কিন্তু বন্ধু বা আমি যে কথাইগুলোই বলি না কেন, সেই কথাগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রোনিং, একরকম গোঙানি। গোঙানি কখন আসে? একটা যন্ত্রণার গোঙানি। কি, আমি হয়তো আমার বন্ধুকে বললাম যে দেখো আমার এটা পাইনি, এটা এরকম হওয়া উচিত ছিল, বাড়িতে এরকম অবস্থা, বাড়িতে ঠিক নেই, বাবা ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি গ্রোনিং করছি, এবং মানে রেসপন্সে আমার বন্ধুর কথাগুলো, বন্ধু যেগুলো বলবে, নিশ্চয়ই বন্ধু বলবে না না আমি অনেক ভালো আছি ইত্যাদি ইত্যাদি আছি, এরকম বলবে না। তখন বন্ধু তার সামনে কি তুলে তুলে ধরবে, বন্ধুও কথা বলবে। বন্ধুর কথা থেকে যেগুলো বেরিয়ে আসবে সেগুলো কিন্তু আলটিমেটলি সেটাকে আমরা গ্রোনিং বলতে পারি। কারণ তার হতাশা থেকে সেই আর কোনো কিছুই বেরোতে পারে না, কোনো উচ্ছ্বাস বেরোতে পারে না। যেটা বেরোতে পারে সেটা হচ্ছে কিন্তু এক রকমের গোঙানি। অর্থাৎ আবার দেখি লাইনটা, হিয়ার হোয়ার মেন সিটস, এখানে আমরা সবাই মিলে বসি, কিন্তু অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন, এবং একে অপরের গোঙানিটাই শুধু শুনি, আনন্দের কথা শুনি না, আমাদের ভালো লাগার কথা শুনি না, শুধু যন্ত্রণার কথাটাই দিয়েই আমাদের গল্পগুলো শেষ হয়। খুব সুন্দর করে বলছে দেখুন। আবার বলছে হোয়ার পলসি সেক্স এ ফিউ সেট লাস্ট গ্রে হেয়ার্স, এবং পলসি হয়, পলসি আক্রান্ত করে। পলসি কিন্তু এখানে আমরা পাচ্ছি দেখুন, পলসি মানে এখানে ঠিক পলসি নয়, পলসি মানে পলসি মেন, পলসি রোগাক্রান্ত মানুষ, তাই আমরা এটাকে মিটোনিমি ধরবো। তাহলে হোয়ার পলসি সেক্স এ ফিউ, যেখানে পলসি কিছু মানুষকে, কিছু মানুষকে কিন্তু নাড়া দেয়, অর্থাৎ কিছু মানুষ পলসিতে আক্রান্ত হয়। পলসি একটা ডিজিজ, আমরা জানি সেটাকে হচ্ছে প্যারালাইসিস। তো অনেক মানুষ প্যারালাইসিসে আক্রান্ত হয়, কিছু মানুষ প্যারালাইসিসে আক্রান্ত হয়, তারা স্যাড হয়ে যায় এবং তাদের লাস্ট গ্রে হেয়ার্স হয়ে যায়, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি রোগাক্রান্ত হয়ে তাদের দুর্দশায় পরিণত হয় এবং তারা অল্প সময়ের মধ্যে বুড়িয়ে যায়, এবং অল্প সময়ের মধ্যে লাস্ট গ্রে হেয়ার্স বলতে তারা ডেথের সম্মুখীন হয়। তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি যে যেখানে মানুষগুলো দুঃখ দুর্দশা দিয়েই তাদের গল্পগুলো আরম্ভ হয় এবং দুঃখ দুর্দশা দিয়েই গল্পগুলো শেষ হয়, এখানে অনেক মানুষ রোগাক্রান্ত হয় এবং স্যাড হয়ে থাকে এবং তাদের জীবনটা ওভাবেই কেটে যায়। হোয়ার ইউথ গ্রোস পেল, এখানে অল্প বয়সী অনেক যুবক বিবর্ণ হয়ে যায়, পেল হয়ে যায়। অ্যান্ড স্পেকট্রা থ্রিন, এবং ভূতের মতো চেহারার হয়ে যায়। স্পেকট্রা, স্পেকট্রা কিন্তু হচ্ছে, আমরা স্পেকট্রা শব্দটার অর্থ বলতে পারি যে স্পেকট্রা হচ্ছে ভূত, তারা ভূতের মতো চেহারার হয়ে যায়, ভূতের মতো শীর্ণ হয়ে যায়। অ্যান্ড ডাইজ, এবং তারপরে কিন্তু মারা যায়। তাহলে এখানে যে জায়গাটা আমরা পাচ্ছি দেখুন, খুব সুন্দর করে বলছে। এখানে আমরা কিন্তু একটা পার্সোনাল নোটও পাচ্ছি। পার্সোনাল নোটটা কিরকম, আমরা জানি যে কিটসের যিনি ভাই ছিলেন, যার নাম হচ্ছে টম কিটস, তিনি কিন্তু খুব অল্প বয়সে টিউবারক্লোসিসে আক্রান্ত হয়ে মারা যান, এবং তার যে চেহারাটা আমরা দেখি, তিনি আস্তে আস্তে বিবর্ণ হতে থাকেন, তিনি আস্তে আস্তে স্পেকট্রাথিন হতে থাকেন, এবং আলটিমেটলি কিন্তু তিনি ডেথ ফেস করেন। আমরা কিটসের ক্ষেত্রেও, অর্থাৎ আমাদের জন কিটসের ক্ষেত্রেও কিন্তু একই রকম একটা অবস্থা দেখি, যে তিনি আস্তে আস্তে বিবর্ণ হতে আরম্ভ করেছিলেন, এবং আস্তে আস্তে তার চেহারাটাও শীর্ণ হয়ে যাবে, এবং একটা সময় কিন্তু তিনি মারা যাবেন। তাহলে এখানে এই পার্সোনাল এলিমেন্টটা কিন্তু আমাদের খুব সুন্দর করে তুলে ধরা আছে, এবং খুব সুন্দর করে শুধু পার্সোনাল এলিমেন্ট নয়, এটাকে আমরা যদি ইউনিভার্সাল এলিমেন্ট বলি, যে হ্যাঁ সব ছেলেগুলোই কম বয়সী কেন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে, কম বয়সী কেন যেন তাদের চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে এবং তারা মারা যাচ্ছে, তারা বিভিন্ন রকম ভাবে রোগে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন রকম ভাবে অ্যাডিক্টেড হচ্ছে, বিভিন্ন রকম। এটা কিন্তু একটা জেনারেল সেন্স, যেটাকে আমরা গোটা পৃথিবীর মধ্যেই দেখি, গোটা আমরা সমাজের মধ্যেই দেখি। সেই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের কবির মধ্যে কাজ করছে, এবং কবি এই জায়গাটা থেকেই কবি ভাবছেন যে এই পৃথিবী দুঃখ দুর্দশা জরা ইত্যাদিতে আক্রান্ত, এবং গোটা মানুষই এইভাবে কিন্তু আক্রান্ত হয়ে আছেন। সুতরাং এই জগৎটা তার আর ভাল লাগছে না, ভালো না লাগার জন্য তিনি কিন্তু চলে যেতে চাচ্ছেন এমন একটা জগতে, যেটাকে আমরা বলছি মানে বিউটি, ওয়ার্ল্ড অফ বিউটি, ওয়ার্ল্ড অফ আমরা যেখানে কোন রকম এরকম দুর্দশা বা যন্ত্রণা থাকবে না। আচ্ছা, তাহলে এর সঙ্গে কিন্তু আরেকটা ফিগার অফ স্পিচ আছে দেখুন, এই যে বলছে হোয়ার ইউথ গ্রোস পেল অ্যান্ড স্পেকট্রাথিন অ্যান্ড ডাইস, এই যে এখানে দুটো কনজাংশন দিয়ে যোগ করা আছে এবং এই ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া আছে, তাই এটা কিন্তু পলিসিনডেটনের একটা উদাহরণ।
আচ্ছা, এবার পরের লাইনটাতে আসি, হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো। আচ্ছা, খুব সুন্দর করে আরেকটা জায়গায় বলা আছে যে দেখুন এখানে আমরা যদি চিন্তা করতে বসি, আমাদের তো কাজগুলো থাকে, আমাদের কাজগুলো কিরকম থাকে, বিভিন্ন রকম কাজ থাকে, আমরা সেগুলো নিয়ে এবার চিন্তা করতে বসবো, আমরা ভাবি যে এটা করব ওটা করব ইত্যাদি নিয়ে ভাবি, এবং ভাবনাটা কিন্তু কোথায় গিয়ে শেষ হয় দেখুন, বলছে ইজ টু বি ফুল অফ সরো। ভাবনাটা কিন্তু শেষ হয় আমাদের সরোতে গিয়ে, অর্থাৎ আমাদের শেষ চিন্তাটা কিন্তু আসবে যে না, আমরা এটাতে আলটিমেটলি সফল হব না, আমরা আলটিমেটলি এটাতে ফেলিয়ারই হব, এবং আমাদের করতে গিয়ে যে না এটা নেই ওটা নেই এরকম সমস্যাগুলো কিন্তু আমাদের এসে জড়িয়ে ধরবে। তাহলে এখানে চিন্তা ভাবনা করা মানে কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমাদের শেষ চিন্তার শেষটা একটা হতাশা দিয়েই শেষ হবে। তাহলে গোটা পৃথিবীর ছবি, গোটা মানুষের ছবি, গোটা মানব সমাজের ছবি কিন্তু কবি খুব সুন্দর করে স্ট্যান্জাটাতে তুলে ধরছেন। আবার বলছি দেখুন, অ্যান্ড লিড এন আই ডেসপেয়ার, ফুল অফ সরো তো হবেই, দুঃখ দুর্দশায় মনটা ভরে উঠবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লিড এন আই ডেসপেয়ার, লিড এন আইট শব্দটার অর্থ হচ্ছে লিডের মতো ভারী, চোখের পাতাগুলো যদি লিডের মতো ভারী হয়ে যায়, অর্থাৎ চোখটা দিয়ে ঠিক মতো আমি দেখতে পাচ্ছি না, হতাশ হয়ে গেলে চোখটা যেরকম ভারী হয়ে যায়, চোখ দিয়ে জল পড়লে চোখটা যেমন ভারী হয়ে যায়, ঠিক সেরকমই কিন্তু আমাদের লাস্ট অব্দি একটা হতাশা আসে। আমরা যদি কোনোটা চিন্তা করতে বসি তাহলে সরো আসবে এবং একটা ডিপ্রেশন আসবে বা ডেসপেয়ার আসবে, এবং সেটা লিড এ নাইট ডেসপেয়ার, খুব সুন্দর করে এই জায়গাটাতে বলছেন। আচ্ছা, তাহলে জায়গাটা আবার ক্লিয়ার করে দিই যে আমাদের এই পৃথিবীটা হচ্ছে এরকমই, এটা ওয়ারিনেস, ফিভার অ্যান্ড ফ্রেড দিয়ে ভর্তি, এবং এখানে মানুষ একে অপরের সাথে বসে এবং তাদের দুঃখের কথাগুলো শেয়ার করে, সুখের কথা শেয়ার করে না, এবং এখানে মানুষ খুব অল্প বয়সী রোগাক্রান্ত হয়ে মারা যায়। যেরকম ইউথরা আছেন, কম বয়সী মানে যুবকরা আছেন, তারাও একটা সময় বিবর্ণ হয়ে ভূতের মতো চেহারা নেয় এবং মারা যায়। এখানে আমরা যদি বসি তাহলে হচ্ছে আমাদের সেটা হতাশা এবং সরো দিয়েই শেষ হয়, দুঃখ দিয়ে শেষ হয়। আরো একটা লাইন খুব সুন্দর করে বলছেন দেখুন, যে হোয়ার বিউটি ক্যানট কিপ হার লাস্টারাস আইস, এখানে বিউটি বা বিউটিফুল উইমেন এরা কিন্তু তাদের যে লাস্টারাস আইসটা, লাস্টারাস বলতে কিন্তু এখানে আমরা যেটাকে বলতে কামুক, কামুক মানে হচ্ছে যার মধ্যে একটা অ্যাট্রাকশন ড্র করবে আমাদের, আমরা যার দিকে একটু কামুক নজরে দেখবো, সেই চোখগুলো, সেই চোখগুলো যেটা আমাদেরকে টানবে, সেই চোখগুলো কিন্তু আর বিউটি বেশি দিন ধরে রাখতে পারে না। অর্থাৎ এই লাইনটার মানেটাকে আরেকটু অন্যভাবে বললে বলা যায় যে বিউটিফুল ওমেন যারা আছে তাদের কিন্তু চোখগুলো খুব অ্যাট্রাকটিভ, কিন্তু তারা এই তাদের বিউটিফুল আইস গুলোকে, তাদের লাস্টারাস আইস গুলোকে তারা বেশি দিন ধরে রাখতে পায় না। কেন ধরে রাখতে পায় না? কারণ কিছুদিন পরেই তাদের সেই লাস্টারাস আইসটা চেঞ্জ হয়ে যায়, তাদের চেহারার মধ্যে একটা ছাপ পড়ে যায় যে তারা আর তাদের সৌন্দর্যটা নেই। তাহলে এটাই কিন্তু বলছে যে বিউটি ক্যানট কিপ আ লাস্টারাস আইস, অর্থাৎ বিউটিও একটা সময় তাদের সৌন্দর্যটা হারিয়ে ফেলে, বিউটিফুল ওমেনরাও তাদের সৌন্দর্যটা হারিয়ে ফেলে। অর নিউ লাভ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমরো, এবং নিউ লাভ যেটা আছে, নিউ লাভ যদি কোনো ক্রিয়েট হয়, নতুন লাভ যদি তৈরি হয়, সেটা কিন্তু আকাঙ্ক্ষা করে। পাইন মানে আমরা কিন্তু জানি আকাঙ্ক্ষা করা, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে অ্যাট, পাইন অ্যাট দেম। নিউ লাভ তখন কি করে? নিউ লাভ চেষ্টা করে যে তাদের লাভটা যেন আগামী দিন বা তারপরের দিন টিকে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা আকাঙ্ক্ষা করে। তাহলে সেটা টিকে না থাকারই সম্ভাবনা বেশি, কারণ সেই লাভগুলো কিন্তু টিকে থাকে না। অর্থাৎ সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা হতাশা দেখছি গোটাটাতে। তাহলে আগের জায়গাগুলোতে যেরকম হতাশা দেখলাম, ঠিক একই রকম ভাবে আমরা হতাশা দেখলাম বিউটির ক্ষেত্রেও, এবং একই রকম দেখলাম যে লাভ রিলেশনশিপ গুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম হতাশা, যে না, সেগুলো লাভ রিলেশনশিপ গুলো যতই আমরা বলি না কেন যে অনেকদিন টিকবে, বা লাভাররা যেটা আশা করে থাকে যে তাদের রিলেশনশিপটা টিকবে, কিন্তু সেই রিলেশনশিপটাও কিন্তু টেকে না। কারণ মানুষের মধ্যে হতাশা, মানুষের মধ্যে অবিশ্বাস, মানুষের মধ্যে যন্ত্রণা এত বেশি যে এগুলো বেশি দিন টেকাও সম্ভব হয়ে ওঠে না। তো খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটায় আরো একটা পার্সোনাল নোট আমরা পাচ্ছি, যে আমরা প্রথমেই বলেছি যে কবির একজনের সঙ্গে কিন্তু রিলেশন ছিল, তার নাম ছিল ফ্যানি ব্রাউন, এবং ফ্যানি ব্রাউনের সঙ্গে তার একটা লাভ রিলেশনশিপ কিন্তু মানে ক্লোজ হয়ে যায়, এবং ক্লোজ হয়ে থাকার জন্য তার একটা কবির মধ্যে আমরা একটা ডিপ্রেশন দেখি। সেই ডিপ্রেশনের কিন্তু রিফ্লেকশন আমরা এই লাইন দুটোর মধ্যে পাচ্ছি, যে লাভ, যদিও সেই লাভ একটা হেভেনলি ব্লিস, কিন্তু সেই লাভ কিন্তু আর টেকে না। এই
জগৎটাই হচ্ছে এরকম টাইপের, এই জগৎটা থেকেই কিন্তু কবি পালিয়ে যেতে চাচ্ছেন। খুব সুন্দর করে একটা আমাদের এই পার্সোনাল আমাদের এই আর্থলি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে খুব সুন্দর করে এই স্ট্যান্ডাতে তুলে ধরছেন। হিউম্যান সাফারিংস, কজেস অফ হিউম্যান সাফারিংস, কজেস অফ আওয়ার ডিপ্রেশন, কজেস অফ আওয়ার সরোস, এগুলো কিন্তু খুব সুন্দর করে কবি এই স্ট্যান্ডার মাধ্যমে তুলে ধরেছেন। তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের কবির বলছেন যে এই জন্যই কিন্তু আমি এখান থেকে, এই পৃথিবী থেকে পালিয়ে যেতে চাচ্ছি, এই পৃথিবী থেকে সরে আর একটা জগতে যেতে চাচ্ছি, যে জগৎটা হচ্ছে তোমার জগৎ। কার জগৎ? তোমার বলতে এখানে আমরা বুঝতে পারছি যে নাইট অ্যাঙ্গেলের জগতের সঙ্গে কিন্তু কবি মিলিয়ে যেতে চাচ্ছেন, নিজেকে নাইট অ্যাঙ্গেলের জগতের মধ্যে হারিয়ে ফেলতে চাইছেন। তাহলে খুব সুন্দর করে এই জায়গাটা আমরা কিন্তু পেলাম। এবার আসছি আমরা ফোর্থ স্ট্যান্ডাটাতে। অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, দূরে দূরে, এই কবি কিন্তু এখানে বলছেন যে দূরে দূরে উনি চলে গেছেন। ফর আই উইল ফ্লাই টু দি, নট চ্যারিয়টেড বাই বাক্কাস অ্যান্ড হিজ বার্ডস বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি। খুব সুন্দর করে আবার জায়গাটা দেখুন। এবার ও কিন্তু চলে যেতে চাইছে বা চলে গেল। এবার কবি যে জায়গাটা বলছেন, আই উইল ফ্লাই টু দি, আমি তোমার কাছে যাব, নট চ্যারিয়টেড বাই বাক্কাস, বা মানে একটু জায়গায় আমাদের ক্লিয়ার করছি যে জায়গাটা কিন্তু হচ্ছে আই উইল ফ্লাই টু দি, মানে আমি তোমার কাছে যাব। এখন কিন্তু যাওয়ার জায়গাটা ক্লিয়ার হয়নি, অর্থাৎ তিনি পৌঁছাননি, পরে আসবেন। আমরা এবার কিন্তু একটা জার্নি আরম্ভ করতে যাচ্ছি। চলুন আমরা জার্নিটা আরম্ভ করি। তাহলে কবি আগেই প্ল্যান করে নিলেন যে তিনি নাইট অ্যাঙ্গেলের জগতে যাবেন। আমরাও প্রস্তুত হয়ে নিই যে এবার নাইট অ্যাঙ্গেলের জগতে আমরা কবির সাথে যাব। আচ্ছা, এবার যাওয়ার সময় কবি কি বললেন যে দেখুন জায়গাটা খুব সুন্দর করে, নট চ্যারিয়টেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্টস, না, এবার বলছেন যে না, আমি বাক্কাসের চ্যারিয়টে চলে যাব না। বাক্কাসটা কে? বাক্কাস হচ্ছে রোমান গড অফ ওয়াইন। তো তিনি কি আছেন, মানে তিনি কিভাবে চলেন, তার একটা চ্যারিয়ট আছে, এবং এই চ্যারিয়টটা হচ্ছে কয়েকটা পার্ট বা লেপার্ড দিয়ে চ্যারিয়টটা, এই লেপার্ডগুলো টানে, আর বাক্কাস ওখানে থাকেন। তাহলে আর গড অফ ওয়াইন যেহেতু, তার মানে এরা ফেস্টিভ্যালের সময় ওয়াইন লাগেই। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে বাক্কাস বলতে এখানে কিন্তু কবি বলতে চাচ্ছেন যে ওয়াইনের হেল্প নিয়ে। তাহলে হচ্ছে ফর আই উইল ফ্লাই টু দি, নট চ্যারিয়টেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্টস, তাহলে আমি তোমার কাছে যাব কিন্তু কোনো ওয়াইনের হেল্প নিয়ে যাব না। এর আগের স্ট্যান্ডাতে কিন্তু আমরা খেয়াল করেছি, আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে খেয়াল করেছি যে উনি কিন্তু হেল্প নিতে যাচ্ছেন ওয়াইনের, উনি কিন্তু হেল্প নিতে যাচ্ছেন হিপোক্রিন ওয়াটারের, উনি সাউথের ওয়াইনের হেল্প নিতে চাচ্ছেন, তার ভিন্টেজের হেল্প নিতে যাচ্ছেন। কিন্তু এই ফোর্থ স্ট্যান্ডাতে এসে উনি ডিসিশনটাকে চেঞ্জ করে ফেললেন যে না, আমি যাব না, আমি ওয়াইনের হেল্প নিয়ে যাব না। কেন বলছে জায়গাটা, বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি, আমি বরং ভিউলেস উইংস অফ পোয়েজিতে যাব। পোয়েজি কি? পোয়েজিটা হচ্ছে কিন্তু ইমাজিনেশনের হেল্প নিয়ে, ইমাজিনেশন এর কিন্তু উইংস আছে বলে আমরা আন্দাজ করছি, আমরা ধরে নিচ্ছি, এবং এই উইংস গুলো কিন্তু হচ্ছে ভিউলেস, অর্থাৎ এই উইংস গুলোকে দেখা যায় না। তাহলে ভিউলেস উইংস অফ পোয়েজি, ইমাজিনেশন, কল্পনার আশ্রয় নিয়ে তিনি এবার নাইট অ্যাঙ্গেলের জগতে যেতে চাচ্ছেন। এবং তার যে আগের প্ল্যানটা ছিল, অর্থাৎ ওয়াইনের হেল্প নিয়ে তিনি যাবেন, সেই প্ল্যানটাকে একদম ড্রপ করে দিয়ে নতুন একটা প্ল্যান তৈরি করলেন। কেন প্ল্যানটা তৈরি করতে হলো তাকে? প্ল্যানটা তৈরি করার পিছনে কারণ হলো কবির মতে যে যদি আমি ওয়াইনের হেল্প নিয়ে যাই তাহলে আমি ওখানে গিয়েও তো একটা ড্রাঙ্কার্ড অবস্থায় থাকবো, তাহলে ওখানকার যে বিউটিটা আছে সেই বিউটিটাকে কিন্তু আমি এনজয় করতে পারবো না। তাহলে আমাকে কিভাবে যেতে হবে? তাহলে আমাকে কিন্তু আমার সেন্সটাকে ঠিক রাখতে হবে। ওয়াইন খেলে তো আর সেন্সটা ঠিক থাকবে না, ওয়াইন খেলে তো মানুষের সেই ব্রেইন বা হচ্ছে সেন্স অর্গানগুলো ঠিক মতো কাজ করে না। এবার নাইট অ্যাঙ্গেলের ওয়ার্ল্ডে গিয়ে আমি নাইট অ্যাঙ্গেলের বিউটিটাকে উপভোগ করতে চাচ্ছি, কিন্তু এদিক দিয়ে আবার ওয়াইন খেতে যাচ্ছি, তাহলে তো হবে না। তাহলে আমাকে কি করে যেতে হবে? আমার সেন্সগুলোকে ঠিক করে যেতে হবে। সেটা কিভাবে সম্ভব? আমার ফিজিক্যাল বডিটাকে এখানে রেখে আমার ইমাজিনেশনের হেল্প নিয়ে আমি যদি নাইট অ্যাঙ্গেলের ওয়ার্ল্ডে যাই তাহলে কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদম সুবিধা হবে, অর্থাৎ আমি সেখানে গিয়ে তার বিউটিটা, তার গানটাকে আমি উপভোগ করতে পারবো। এই জন্য কিন্তু কবি এই ওয়াইনের আইডিয়াটাকে একদম ড্রপ আউট করে দিলেন। আচ্ছা, দো দ্য ডাল ব্রেইন পারপ্লেক্সেস এন্ড রিটার্ডস, যদিও আমার ব্রেইন এখন ডাল হয়ে গেছে, এবং প্রথমেই আমরা দেখছি তিনি কিন্তু বলছিলেন যে আমার ব্রেনটা ডাল হয়ে গেছে, বা অনেক কয়েকটা ওয়ার্ড তিনি ব্যবহার করেছিলেন ওই প্রথম দিকেই একদম।
আচ্ছা, প্রথম এক দুটো লাইনই বুঝছেন। আচ্ছা, দ্য ডাল ব্রেন পারপ্লেক্সেস, এটাতে আমার ব্রেইনটা এখন পারপ্লেক্সড হয়ে আছে এবং রিটার্ডস, এবং এটা এখন একদম কাজ করছে না বা বাধা দিচ্ছে বা পিছিয়ে পড়ছে। তাহলে ব্রেইনটা কিন্তু ওকে যেতে দিচ্ছে না, ওর ব্রেইনটা কিন্তু পারপ্লেক্সড হয়ে আছে, রিটার্ড হয়ে আছে। তো এই এই জায়গাটুকুতে কিন্তু দেখলাম যে একটা প্ল্যানিং এর চেঞ্জ। তিনি যাবেন ঠিকই আছে, তিনি একটা জার্নি করবেন ঠিক আছে, জার্নির সময় অনেক সময় হয় না আমরা আমাদের ডিসিশনটা চেঞ্জ করি যে না আমরা এই হয়তো কোথাও রিক্সা দিয়ে গেলাম, কিন্তু রিক্সা দিয়ে যাওয়ার পরে না রিক্সা দিয়ে গেলে একটু আমার অসুবিধা হচ্ছে, আমি তখন অন্য একটা ওয়ে প্ল্যান করলাম। তখন এখানে কিন্তু সেই জায়গাটাই বলছে যে তিনি ওয়াইনের ডিসিশনটা চেঞ্জ করলেন এবং ইমাজিনেশনের হেল্প নিয়ে তিনি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডটা যাবেন, এবং তার পিছনে একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, এবার এবার চলে আসি পরেরটাতে, অলরেডি উইথ দি। অলরেডি উইথ দি মানে এবার দেখুন অলরেডি উইথ দি, এখানে বলছিল আই উইল ফ্লাই টু দি, তার মানে আমি যাব। এবার কিন্তু বললো যে অলরেডি উইথ দি, আমি তোমার জগতে চলে আসলাম। তাহলে আমরা একটা জার্নি করছি কবির সঙ্গে, কবি নাইটিঙ্গেলের জগতে চলে গেলেন, আমরাও তার পিছিয়ে আমরাও তাকে খেয়াল করছি, আমরাও এবার নাইটিঙ্গেলের জগতে একটা চলে যাব। নাইটিঙ্গেলের জগতে গিয়ে দেখবো যে কবি সেখানে কি করছে। আচ্ছা চলুন তাহলে দেখি। অলরেডি উইথ দি, কবি চলে গেছে নাইটিঙ্গেলের জগতে, কবি গিয়ে এবার তার নাইটিঙ্গেলের সঙ্গে কবি মিলিয়ে যেতে যাচ্ছে। এবার জগৎটাতে গিয়ে কি কি দেখলেন কবি? টেন্ডার ইজ দ্য নাইট, নাইটটা খুব টেন্ডার। টেন্ডার মানে জানি আমরা কিন্তু কোমল, সফট, খুব ভালো, মৃদু। অর্থাৎ কোনো নাইটের মধ্যে আমরা যে যে অনেক সময় থাকে না রুক্ষ, সেই রুক্ষতাটা নেই। আচ্ছা, অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন আ থ্রোন। আচ্ছা, আর হ্যাপলি, হ্যাপলি শব্দটা আমরা জানি, হ্যাপলি কিন্তু পারহ্যাপস, এবং হ্যাপলি দ্য কুইন মুন, কুইন মুন জানি ডায়ানা, ডায়ানা বসে আছেন, ইজ অন আ থ্রোন। এবার একটা জায়গা কল্পনা করুন, জায়গা কবি নাইটিঙ্গেলের জগতে চলে গেলেন, ওখানে গিয়ে দেখছেন যে ওখানে একজন বসে আছেন, রানী বসে আছেন। ওই জায়গাটুকুর মধ্যে একদম চাঁদের আলো, চাঁদের আলো আছে, ওই জায়গার মধ্যে ডায়ানা বসে আছেন, এবং থ্রোনে বসে আছেন, অর্থাৎ একটা সিংহাসনের উপরে বসে আছেন। জায়গাটা একটু চাঁদের আলোতে একটু উজ্জ্বল লাগছে আমাদের কাছে, আমরা এটা যদি কল্পনা করে নিই। আচ্ছা, এবার তার সঙ্গে আরেকটা জিনিস কল্পনা করব, ক্লাস্টার্ড অ্যারাউন্ড অল হার স্টারি ফেস, এবং তার চারপাশে আরো কিছু রানী বসে থাকলে কি হবে? রানী বসে থাকলে তার চারপাশে চেয়ার নিয়ে আরো কিছু কিন্তু সভাসদ থাকবে, রাজা বা রানী যেরকম থাকে। এখানে আমরা রানীকেই পাচ্ছি, এখানে রাজা নেই, তাহলে রাজা ছেড়ে দিন। তাহলে যদি রানী বসে থাকে তার চারপাশে সভাসদ থাকবে। এবার সভাসদরা কারা আছে? সভাসদটা খুব সুন্দর করে কিন্তু কবি বললেন যে স্টারি ফেস, স্টার আছে, অর্থাৎ আমাদের চাঁদ রানী একখানে বসে আছেন, তার চারপাশে সব তারারা তাকে গোল করে ঘিরে আছে। তার মানে এই জায়গাটা কিন্তু কবি একটা খুব সুন্দর আমাদের একটা ইমেজারি তৈরি করে দিলেন, খুব সুন্দর একটা ছবি এঁকে দিলেন, যে ছবিটা আমরা কল্পনা করতে পারছি। নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে কবি দেখতে পেলেন চাঁদ এবং তার দলবল নিয়ে বসে থাকা, যেটাকে এক কথায় আমরা বলতে পারি যে এই চাঁদের আকাশের চাঁদ থাকাটাকেই কবি কিন্তু খুব সুন্দর করে বললেন যে চাঁদ রানী বসে আছে এবং তার সভাসদরা বসে আছেন তাকে ঘিরে, ক্লাস্টার্ড অ্যারাউন্ড করে। আচ্ছা, বাট হেয়ার দের ইজ নো লাইটস, কিন্তু এখানে কিন্তু কোনো লাইট নেই। তার মানে এবার কিন্তু আমাদের খেয়াল করতে হচ্ছে, একটু আগে আমরা বললাম যে কবি ওখানে গেলেন, গিয়ে এটা দেখলেন, তাহলে যে যে জায়গাটার মধ্যে নাইটিঙ্গেলটা আছে সেই জায়গাটার মধ্যে কিন্তু লাইট নেই। তাহলে লাইটটা কোথায় আছে? তাহলে কুইন মুনটা কোথায় আছে? কুইন মুনটাকে কিন্তু কবি আকাশে দেখছেন, আকাশে দেখছেন চাঁদ এবং তার চারপাশে সেই স্টারি ফেস গুলো বসে আছেন। এবার তাহলে ওই জায়গাটাতে নেই, ওই জায়গাটা দের ইজ নো লাইট। নাইটিঙ্গেলের যে জায়গাটা থাকা পছন্দ করে, আমরা আগেই বলছি যে পাতা ঘেরা একটা জায়গাতে থাকা পছন্দ করে, যেখানে গিয়ে চাঁদের আলোটা পৌঁছাচ্ছে না। তাহলে এই ছবিটা কিন্তু আমরা ক্লিয়ার পাচ্ছি। তাহলে একটা আকাশের চিত্র পাচ্ছি, আকাশের মধ্যে এরকম তারা খসা চাঁদ, চাঁদকে ঘিরে তারাগুলো আছে, কিন্তু যে জায়গাটাতে আমাদের নাইটিঙ্গেলটা থাকে সেখানে নেই। ওকে, বাট হিয়ার দের ইজ নো লাইট। তাহলে হিয়ার হোয়ার দ্য নাইটিঙ্গেল লিভস, হিয়ার রেফার্স টু, আচ্ছা, সেভ what from heaven is with the breezes blown through Bhardwaz glooms and the winding mossy ways. এখানে সেভ, সেভ মানে কিন্তু ছাড়া। তাহলে কি ছাড়া? লাইট নেই, কিন্তু এটা ছাড়া। হোয়াট ফ্রম হেভেন ইজ, যেটা হেভেন থেকে আসছে সেটা হচ্ছে ইজ দ্য ব্রিজেস ব্লোন, ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন, ব্রিজের ব্লোনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ ওখানে আমরা
আলোটা পাচ্ছি না ঠিকই, কিন্তু একটা হাওয়া আসছে। এই হাওয়ার সঙ্গে আমরা কি পাচ্ছি? থ্রু দ্য ভার্ডুয়াস গ্লুম, এবং ভার্ডুয়াস গ্লুমের মধ্যে থেকে কি ভার্ডুয়াস গ্লুমটা, ভার্ডুয়াস শব্দটার অর্থ হচ্ছে কিন্তু যে পাতায় ঘেরা। গ্লুম হচ্ছে গ্লুমিনেস, মানে যেটাকে আমরা বলতে পারি ডার্কনেস। সেই ভার্ডুয়াস গ্লুম থেকে, ডার্কনেসের মধ্য দিয়ে, পাতা ঘেরা ডার্কনেসের মধ্য দিয়ে একটা বাতাস বয়ে চলছে, অ্যান্ড উইন্ডিং মসি ওয়েস। এবং উইন্ডিং শব্দটা অর্থ হচ্ছে জিগজ্যাগ, অর্থাৎ রাস্তাটা এলোমেলো। এবং মসি শব্দটার অর্থ আমরা জানি, অলরেডি আমরা পেয়েছি অনেক কবিতাতেই পেয়েছি। মসি মানে হচ্ছে যেখানে মস হয়ে গেছে, অর্থাৎ একটু সেই জায়গাটা স্যাঁতস্যাঁতে থাকার জন্য সেখানে শ্যাওলা হয়ে গেছে এই ওয়েটাতে। তাহলে সেখানে কিন্তু একটা ব্রিজ হচ্ছে, হালকা বায়ু হচ্ছে, অর্থাৎ হালকা বাতাস আসছে। সেখানে লাইট নেই, হালকা বাতাস পাতাগুলোর মধ্যে দিয়ে, সেই ডার্কনেসের মধ্য দিয়ে, বা সেই মসি ওয়েটার মধ্য দিয়ে, যে মসি ওয়েটা হচ্ছে উইন্ডিং, সেই উইন্ডিং মসি ওয়েটার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বাতাস দেখতে পাচ্ছি হালকা, যেটা চারপাশ দিক দিয়ে আসছে। তাহলে খুব সুন্দর করে কিন্তু কবি চলে গিয়ে সেই নাইটেঙ্গেলের জগতের মধ্যে আমাদের নিয়ে গেলেন, এবং নিয়ে গিয়ে আমাদের নাইটেঙ্গেলের জগৎটার একটা খুব সুন্দর করে বর্ণনা দিলেন। আচ্ছা, এর সঙ্গে আরো একটা আমরা দেখি, তাহলে নাইটেঙ্গেলের জগৎটা নিশ্চয়ই খুব সুন্দর। আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। আমি দেখতে পাচ্ছি না যে আমার পায়ের নিচে কোন ফ্লাওয়ার গুলো আছে। তাহলে কবি এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন না কেন? না পাওয়ার পিছনে কারণটা তার কিন্তু তার ফিজিক্যাল আই নিয়ে যাননি, সুতরাং দেখতে না পাওয়াটাই স্বাভাবিক। এবং তিনি ফিল করতে পাচ্ছেন যে তার পায়ের নিচে কি কি ফিল আছে, বুঝছে কিন্তু। আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, আমার পায়ের নিচে কি ফুল আছে সেটা আমি বুঝতে পারছি না। নর হোয়াট সফট ইনসেন্স হাংস আপন দ্য বাউস, এবং খুব সুন্দর মৃদু যে ডালগুলো আছে, যে ডালগুলো থেকে আমাদের খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, সেই সেন্টটা কিন্তু সেই ডালের মধ্যে থেকে, সেই সেন্টেড ডালগুলো, বাউসগুলো বা ফ্লাওয়ার বিভিন্ন হতে পারে, সেটা লিভস হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, বা বাউস হতে পারে, সেগুলো কিন্তু ঝুলে আসে সেই ডাল থেকে। অর্থাৎ খুব সুন্দর সফট একটা আমরা সেন্ট পাচ্ছি। সেই সেন্টটা কিন্তু বিভিন্ন ডালপালা থেকেই হয়তো ঝুলে আসে, সেখান থেকেই হয়তো আসছে। বাট ইন দ্য এমবাম্পড ডার্কনেস, কিন্তু এই পাতা ঘেরা ডার্কনেসের মধ্যেই আমি কিন্তু গেস করতে পারছি। আমরা কিন্তু আগেই বলেছি যে কবি এখানে সি করতে পারছেন না, এটা সম্ভব নয়, কিন্তু গেস করতে পারছেন। কি গেস করতে পারছেন? ইচ সুইট wherewith the seasonable months end out, যেখানে প্রত্যেকটা সিজনের মান্থের, বা এই সিজনের মান্থের যেটা একটা সব থেকে ভালো ফুলগুলো আছে যেটা দেয়, সেই ফুলগুলোকে কিন্তু, সুইট ফ্লাওয়ার গুলোকে কিন্তু কবি গেস করতে পারছেন, বা সেই জিনিসগুলোকে গেস করতে পারছেন। শুধু ফুল নয়, জিনিসগুলোকেও গেস করতে পারছেন। কি? দ্য গ্রাসটাকে তিনি অনুমান করতে পারছেন। থিকেট, ঝোপঝাড়কে অনুমান করতে পারছেন। দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড, সেই বন্য বা সেই জঙ্গলের মধ্যে যে ফ্রুট ট্রি গুলো আছে সেটা তিনি অনুমান করতে পারছেন। যে ফ্রুট ট্রি গুলো সাধারণত মানুষ কিন্তু খায় না, অর্থাৎ না খাওয়া ফ্রুট ট্রি গুলো যেগুলো জঙ্গলে সাধারণত থাকে, সেগুলো মানুষ যেগুলোর দিকে নজরও দেয় না, সেই সেগুলো কিন্তু তিনি অনুমান করতে পারছেন যে এখানে এই গাছগুলো আছে। আচ্ছা, ফার্স্ট ফেডিং ভায়োলেট, আচ্ছা সরি, হোয়াইট হথর্ন, এটা কিন্তু একটা ফ্লাওয়ার। তাহলে হোয়াইট হথর্ন তিনি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ফুল। অ্যান্ড দ্য প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন, এবং এখানে তিনি আরো একটা অনুমান করতে পাচ্ছেন, সেটা প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন আছে। ফার্স্ট ফেডিং ভায়োলেট, খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় এরকম ভায়োলেট ফ্লাওয়ার, সেটাও কিন্তু তিনি অনুমান করতে পারছেন ওখানে আছে। এবং সেই ফার্স্ট ফেডিং ভায়োলেট যেটা আছে সেটা কিন্তু কভার্ড আপ ইন লিভস, পাতা দিয়ে ঢাকা আছে সেই ভায়োলেট ফ্লাওয়ারটা, সেটাও তিনি অনুমান করতে পারছেন। আচ্ছা, আবার বলছে অ্যান্ড মিড মেস এল্ডেস্ট চাইল্ড, এবং মিড মের এল্ডেস্ট চাইল্ড, সব থেকে আগে আসে যে চাইল্ডটা, সেটাকে দ্য কামিং মাস্ক্রোস, যে মাস্ক্রোস, সেটাও কিন্তু তিনি অনুমান করতে পারছেন। অর্থাৎ মিড মে মাসে প্রথম দিকে যে আমাদের রোজটা আছে, এবং এই রোজটা অনেকটা পাতা, ছোট রোজ, এবং এটা অনেকটা পাতা দিয়ে ঢাকা থাকে, একটু জঙ্গলি টাইপের রোজ, সেটাও কিন্তু তিনি অনুমান করতে পারছেন। ফুল অফ ডিউই ওয়াইন, এবং সেটা কিন্তু ডিউই ওয়াইন দিয়ে একদম ভর্তি হয়ে আছে।
আচ্ছা, তার সঙ্গে আরেকটা বলছে দ্য মারমারা সাউন্ড অফ ফ্লাইজ, এবং আরো একটা জিনিস তিনি অনুমান করতে পাচ্ছেন বা তিনি অনুধাবন করতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিন্তু তিনি কি বলছেন, মারমারা সাউন্ড অফ ফ্লাইজ, সেটা ফ্লাইগুলোর বা আমাদের বিগুলোর, মাছিগুলোর একটা গুঞ্জন শুনতে পাচ্ছেন খুব সুন্দর করে। এই ডিবি ওয়াইন থাকলে কি হবে, ডিবি ওয়াইন থাকলে মাছিগুলো আসবে, মাছিগুলো সেই মধুটা খেতে আসবে, এবং মধুটা খেতে আসার সময় যে মাছিগুলো গুনগুন করবে সেটাও কিন্তু তিনি শুনতে পাচ্ছেন অন দ্য সামার ইভ, সামার আসার ঠিক আগ মুহূর্তে, সেই সামার আসার প্রারম্ভিক সামারের দিকে তিনি এই জিনিসগুলোকে খেয়াল করছেন, এবং তিনি অনুমান করতে পারছেন যে এইখানে এই ফ্লাওয়ার আছে, এখানে এই গাছ আছে, থিকেট আছে, ফ্রুট ট্রিজ আছে। সেটা কোথায়, সেটা কিন্তু নাইটেঙ্গেল জগতে যখন তিনি গেলেন, এবং নাইটেঙ্গেলের জগতে যাওয়ার পরে তার পরিবেশটাকে তিনি যখন দেখলেন, সেখানকার এনভায়রনমেন্টটাকে দেখলেন, সেখানকার চারপাশটাতে কি আছে সেটার দিকে তিনি নজর দিলেন, তার কিন্তু খুব সুন্দর লাগলো, এবং তিনি অনুমান করলেন যে এই জগৎটা এত সুন্দর, এই জগৎটা সত্যি তার কাছে খুবই ভালো লাগলো, এবং তিনি খুব সুন্দর করে সেই জগৎটার কিন্তু বর্ণনাটা তুলে ধরলেন। খুব সুন্দর এই জায়গাটা। তাহলে আমরা এখানকার 5 স্ট্যান্জা অব্দি পড়লাম, পরের দিন আরো এর পরের স্ট্যান্জাগুলোকে নিয়ে আসবো, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।